হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রাই স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেল। তো আগের দিনও তোমরা ক্লাস করেছো বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্যের ওপর। তো আজকেও বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্যের ওপরই আমি তন্দ্রা দত্ত একটা ক্লাস এনেছি। তো এটার মেইন ফোকাসটা হচ্ছে যে বায়োডাইভার্সিটি তার সংরক্ষণ, অর্থাৎ বায়োডাইভার্সিটি কনজারভেশনের ওপর আজকের প্রেজেন্টেশনটা রয়েছে এবং এমসিকিউগুলো পুরো বায়োডাইভার্সিটি থেকে যত রকম ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, এমসিকিউ আছে, সেগুলো তোমাদের জন্য রেখেছি। তাহলে চলো, আশা করছি এটা দেখেই তোমরা বুঝতে পারছো আজকের ছবি, যে একটা ছবিটায় ফার্স্টেই দেখছো যে রেড পান্ডার একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ এবং আরেকদিকে তোমরা টার্টেলের ছবিও দেখতে পাচ্ছ। তো বুঝতেই পারছো যে কন্টেন্টটা কী ধরনের হতে চলেছে। চলো দেরি না করে শুরু করে দিই। আজকে কিছু এমসিকিউস ডিসকাশন করব উইথ এক্সপ্লানেশন এবং IUCN এর ওপর তোমাদের কিছু নোটস দেওয়ার আছে, যেটা কিছু শর্ট নোটস আছে এবং রেড লিস্টের ওপরও শর্ট নোটস আছে। তাহলে চলো দেরি না করে শুরু করে দিই আজকের প্রথম কোয়েশ্চেন। আজকের ফার্স্ট কোয়েশ্চেন দেখে নাও। হুইচ ডিক্লারেশন ওয়াজ সাইন্ড অ্যাট UNCED 1992 অ্যাট রিও ডি জেনেরিও, ব্রাজিল। অর্থাৎ 1992 সালে যে UNCED যে কনভেনশনটা ছিল, সেখানে কোন ডিক্লারেশনটা করা হয়েছিল? অপশানগুলো দেখে নিই। অপশান এ হচ্ছে এজেন্ডা 39, অপশান বি হচ্ছে এজেন্ডা 19, অপশান সি হচ্ছে এজেন্ডা 22 অ্যান্ড অপশান ডি হচ্ছে এজেন্ডা 21। সঠিক উত্তরটা আশা করছি তোমরা প্রত্যেককে একটা কথা বলবো, তোমরা কিন্তু কমেন্ট বক্সে অ্যান্সার করতে থাকো। তোমাদের যেটা মনে হচ্ছে যেটা অ্যান্সার হবে, তোমরা কিন্তু কমেন্ট বক্সে অ্যান্সার করতে থাকো এবং ভিডিওটি তোমাদের গ্রুপে শেয়ার করে দাও। তোমাদের যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের সাথেও শেয়ার করে দাও। তো সঠিক উত্তরটা দেখে নিই। সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান ডি, দ্যাট ইজ অপশান ডি, অর্থাৎ এজেন্ডা 21 ইজ দ্য রাইট অ্যান্সার। এজেন্ডা 21 অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং স্পিসিস আর নট ইন দ্য IUCN ক্লাসিফিকেশন অফ থ্রেটেন্ড স্পিসিস। এই থ্রেটেন্ড স্পিসিসের এই যে ফলোয়িং যে তোমাদের ক্যাটেগরিটা দিয়ে দিয়েছি, সে ক্যাটেগরির মধ্যে কোনটা পড়ছে না? 1 নম্বর দেখো এক্সটিংক্ট, 2 নম্বর দেখো ভালনারেবল, অপশান সি দেখো এনডেঞ্জার্ড অ্যান্ড অপশান ডি হচ্ছে হার্মফুল। ভালো করে কোশ্চেনটা পড়ো, এই কোশ্চেনটা পড়লেই অ্যান্সার করতে পারবে। IUCN ক্লাসিফিকেশন, তোমরা যদি ক্লাসিফিকেশনটা সম্পর্কে আইডিয়া না থাকে তাহলে একটু ওয়েট করে যাও। এই ভিডিওর শেষের দিকেই কিন্তু তোমাদেরকে পুরো লিস্টটা আমি দিয়ে দেব যে কতগুলো ক্যাটেগরি রয়েছে এবং কোন ক্যাটেগরিকে কোন ক্যাটেগরির আন্ডারে কারা পড়ছে, সেই জায়গাগুলো উদাহরণ সহ, এক্সাম্পল সহ তোমাদেরকে আমি বলবো। তো তার জন্য তোমাদেরকে যেটা করতে হবে সেটা প্রথম থেকে শেষ অবধি কিন্তু ভিডিওটা দেখতে হবে। খুব ভালো ভালো কন্টেন্ট রয়েছে, তোমরা অবশ্যই মন দিয়ে পুরো ভিডিওটা দেখো। তাহলে এটা তোমরা যারা জানো তারা তো সকলেই পারবে, এবং যারা জানো না এখন অবধি তাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে এটার অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বাকিগুলো দেখো সবগুলোই IUCN ক্লাসিফিকেশনের আন্ডারেই কিন্তু পড়ছে। আচ্ছা, আগের কোশ্চেনটাই একটা জায়গা তোমাদেরকে বলা হয়নি, সেটা হচ্ছে UNCED এর ফুল ফর্মটা কি বলো তো? UNCED এর ফুল ফর্মটা কি? এর ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস কনফারেন্স on environment and development. দেখো এই UNCED এই যে কনভেনশনটা, এই কনভেনশনটা কিন্তু আর একটা নাম আছে, যেটা 1992-র সাথেই তোমরা হয়তো সালটা দেখলেই বুঝতে পারবে এটাকে আর একটা কী নামে অভিহিত করা হয়। এটাকে বলা হচ্ছে আর্থ সামিট। তো এটার আর একটা নাম হচ্ছে আর্থ সামিট, এটাও তোমরা জেনে রাখো।
আচ্ছা, IUCN সম্পর্কে তোমাদেরকে একটু বলে রাখি, কারণ অনেক সময়তে ফুল নাম দিয়েও কোশ্চেন আসে যে IUCN এর ফুল ফর্ম কি, এটা দিয়েও যেরকম MCQ আসে, এবং কিছু কিছু ইনফরমেশন যেগুলো মেন ইনফরমেশন সেই জায়গাগুলোকে তোমাদেরকে ফোকাস করার জন্যই এই কন্টেন্টটা রেখেছি। দেখো, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, IUCN এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। এটা এমন একটা অর্গানাইজেশন ওয়ার্কিং ইন দ্য ফিল্ড অফ নেচার কনজারভেশন অ্যান্ড সাস্টেনেবল ইউজ অফ ন্যাচারাল রিসোর্সেস। এর মেন এমটা হচ্ছে এই যে টু কনজার্ভ নেচার অ্যান্ড সাস্টেনেবল ইউজ অফ ন্যাচারাল রিসোর্সেস। এবার দেখো এটা কোথায় অবস্থিত, এটা গ্ল্যান্ড সুইজারল্যান্ডে এটা অবস্থিত। ইট ইজ লোকেটেড ইন দ্য গ্ল্যান্ড সুইজারল্যান্ড অ্যান্ড ইজ অলসো নোন অ্যাজ দ্য ওয়ার্ল্ড কনজারভেশন ইউনিয়ন। তো এই মেন জায়গাগুলো তোমরা একটু মনে রাখবে, কারণ এখান থেকেও অনেক ধরনের MCQ কোয়েশ্চেন কিন্তু তৈরি হয়ে যায়। এবার IUCN কবে ফর্ম হয়েছে এই কোশ্চেনটাও দেয়। IUCN কত সালে তৈরি হয়েছে দেখে নাও। IUCN হচ্ছে 1948 সালের অক্টোবর মাসে এটা প্রতিষ্ঠিত হয়েছিল অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য প্রোটেকশন অফ নেচার। তখন এটার নাম ছিল ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য প্রোটেকশন অফ নেচার, অর সংক্ষেপে হচ্ছে IUPN, ফলোয়িং অ্যান ইন্টারন্যাশনাল কনফারেন্স ইন হচ্ছে ফ্রান্স। The organization changed its name to the IUCN in 1956. তৈরি হয়েছিল 1948 সালে, কিন্তু এটা চেঞ্জ হয়ে গেল 1956 সালে। এর নামটা চেঞ্জ হয়ে যায় IUPN থেকে নামটা হয়ে যায় IUCN নাম হয়, যেটা হচ্ছে 1956 সালে। কোয়েশ্চেন নাম্বার 3 দেখো, হোয়াট ইজ দ্য প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন অফ স্পিসিস ইন দেয়ার ন্যাচারাল হ্যাবিট্যাট কল্ড। অর্থাৎ যখন কোনো প্রজাতিকে তার নিজস্ব বাসভূমিতেই আমি সংরক্ষণ করছি, হোয়াট ইজ দ্য প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন অফ স্পিসিস ইন দেয়ার ন্যাচারাল হ্যাবিট্যাট। তাদের নিজস্ব বাসভূমিতেই যখন একটা প্রজাতি সংরক্ষিত হচ্ছে, সেটাকে কি বলা হয়? ইনসিটু কনজারভেশন, নাকি এক্সিটু কনজারভেশন, নাকি অফ সাইট কনজারভেশন, নাকি নো কনজারভেশন? সঠিক উত্তরটা বলো কি হবে? এটা সঠিক অ্যান্সারটা হয়ে যাবে ইনসিটু কনজারভেশন ইজ দ্য রাইট অ্যান্সার। ইনসিটু কনজারভেশনটা হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার। তাহলে কি হলো, যখন আমরা এই জায়গাটা ভালো করে দেখবে যে ন্যাচারাল হ্যাবিট্যাটে বলেছে না ন্যাচারাল হ্যাবিট্যাটের বাইরে বলেছে। যদি ন্যাচারাল হ্যাবিট্যাট হয় বা নিজস্ব বাসভূমিতে হয়, তাহলে কনজারভেশনটা হয়ে যাবে ইনসিটু কনজারভেশন। চলে আসি নেক্সট কোশ্চেনে। হোয়াট ইজ দ্য প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন অফ স্পিসিস আউটসাইড দেয়ার ন্যাচারাল হ্যাবিট্যাট কল্ড। এখানে দেখো আমি একদম আন্ডারলাইন করে দিয়েছি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। ন্যাচারাল হ্যাবিট্যাটের বাইরে বলেছে, ন্যাচারাল হ্যাবিট্যাটের বাইরে বলেছে। অপশানগুলো দেখে নাও, ইনসিটু কনজারভেশন, এক্সিটু কনজারভেশন, অপশান সি হচ্ছে অফসাইড কনজারভেশন, অপশান ডি হচ্ছে নো কনজারভেশন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হয়ে যাবে, যেহেতু আউটসাইড দেয়ার ন্যাচারাল হ্যাবিট্যাট বলেছে, অর্থাৎ তাদের নিজস্ব বাসভূমির বাইরে যখন কোনো প্রজাতিকে আমি সংরক্ষণ করছি, সেই সংরক্ষণকে কি বলা হয়? সেই সংরক্ষণকে বলা হচ্ছে এক্সিটু কনজারভেশন বলা হয়। সুতরাং এটার অ্যান্সার হয়ে যাবে অপশান বি, এক্সিটু কনজারভেশন ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেনটা দেখো, কোয়েশ্চেন নাম্বার 5 বলেছে, ইন হুইচ অ্যাপ্রোচ ডু উই প্রোটেক্ট অ্যান্ড কনজার্ভ দ্য অ্যানিমালস দ্যাট নিড, ভালো করে এই জায়গাটা ফোকাস করো, দ্যাট নিড আর্জেন্ট মেজার্স টু সেভ ফ্রম এক্সটিংশন। মানে একটা প্রজাতি প্রায় এক্সটিংশন হয়েই যেতে, মানে একদম এক্সটিংশনের কাছাকাছি, আর একটু হলেই হয়তো এক্সটিংক্ট হয়ে যাবে, তাহলে সেই রকম প্রজাতিকে আমি যদি বাঁচাতে চাই, তাহলে কোন কনজারভেশনটা মানে কোন মেথডটা ইউজ করা হবে? তাহলে অবশ্যই একটা প্রজাতির সংখ্যা যদি কমে যায়, তাহলে তাকে নিশ্চয়ই তার নিজস্ব বাসভূমিতে তাকে আর রাখলে সংরক্ষণ করা যাবে না, অর্থাৎ ইনসিটু কনজারভেশন হবে না। তাহলে তাকে বাঁচানোর জন্য একটা স্পেশাল কেয়ার দিয়ে তাকে
অন্য জায়গায় গিয়ে প্রিজার্ভ করতে হবে, তাহলে নিজস্ব বাসভূমির বাইরে নিয়ে গিয়েই তাকে আমি প্রিজার্ভ করতে হবে। তো সেই রকম কন্ডিশনে যেটা বলে সেটা হচ্ছে এক্স সিটু কনজারভেশন। আগের অ্যান্সারটাতেই তোমরা দেখতে পেলে, আগের কোয়েশ্চেনের অ্যান্সারটাতেই তোমরা পেলে, এটা কোয়েশ্চেনটা বুঝেই তোমাদেরকে অ্যান্সারটা করতে হবে। যে কোয়েশ্চেনটা বলেছে দ্যাট নিড আর্জেন্ট মেজার্স টু সেভ ইট ফ্রম এক্সটিংশন, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে অপশান সি, অর্থাৎ এক্স সিটু কনজারভেশন ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। What are the species confined to a particular region and not found anywhere else called? অর্থাৎ কোনো একটা প্রজাতি একটা পার্টিকুলার জায়গাতেই সীমাবদ্ধ, সেখানে অনেক আছে এবং সেখানেই সীমাবদ্ধ রয়েছে, অন্য জায়গায় গেলে আমি আর প্রজাতিটা পাবো না, তাহলে সেটাকে কি বলা হয়? প্যান্ডেমিক বলা হয়, এন্ডেমিক বলা হয়, নাকি এক্সটিংক্ট বলা হচ্ছে, নাকি ভালনারেবল বলা হচ্ছে? এটা আশা করছি সবাই পারবে, কারণ আগের দিন তোমাদেরকে যখন বায়োডাইভার্সিটি বলেছিলাম, বায়োডাইভার্সিটির ফার্স্ট পার্টটা তোমাদেরকে আগের দিন আমি পড়িয়েছিলাম, দেখবে জীব বৈচিত্র্য, যারা দেখোনি তারা আগের স্লটটা তোমরা দেখে নেবে, আগের পার্টটা। তো সেখানেই তোমাদেরকে এন্ডেমিক ব্যাপারটা পুরোপুরি ডেসক্রাইব করেছিলাম। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে অপশান বি, অর্থাৎ এন্ডেমিক। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 7 দেখো, বাই হুইচ অফ দ্য ফলোয়িং টেকনিক দ্য গ্যামেটস অফ থ্রেটেন্ড স্পিসিস আর প্রিজার্ভড ইন ভায়াবল অ্যান্ড ফার্টাইল কন্ডিশনস ফর লং পিরিয়ড? কোন প্রসেসে আমরা যে বিপন্ন প্রজাতির গ্যামেটকে সংরক্ষণ করতে পারি এবং প্রিজার্ভ করতে পারি এবং সেটা ভায়াবলও থাকবে এবং ফার্টাইল অবস্থাও তার মানে অক্ষত থাকবে? তো সেটা কি কন্ডিশন, কোথায় রাখলে? 1 নম্বর বোটানিক্যাল গার্ডেন, অপশান বি হচ্ছে ক্রায়ো প্রিজার্ভেশন টেকনিক, অপশান সি হচ্ছে জুওলজিক্যাল পার্ক, নাকি অপশান ডি ওয়াইল্ড লাইফ সাফারি পার্ক? কোশ্চেনটা দেখলেই বাকি অপশানগুলো যে হবে না এইগুলো তোমরা ভালোভাবেই বুঝতে পারছো। অ্যান্সারটা হয়ে যাবে ক্রায়ো প্রিজার্ভেশন টেকনিক হয়ে যাবে এটার সঠিক অ্যান্সার। এখানে টিস্যু সংরক্ষণ করা হয়, স্পার্ম সংরক্ষণ করা হয় এই প্রসেসের মাধ্যমে, এবং এখানে যে টেম্পারেচারটা ফলো করা হয় সেটা হচ্ছে 196 ডিগ্রি সেন্টিগ্রেড। এই মাইনাস টেম্পারেচারটা মানে এতটাই নিম্ন টেম্পারেচারে সংরক্ষণ করা হয়। অনেক সময় তোমাদের টেম্পারেচার দিয়েও কোশ্চেনটা আসে, তাই টেম্পারেচারটাও মনে রাখবে -196 ডিগ্রি সেলসিয়াস। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অড ওয়ান? কোয়েশ্চেন অপশানগুলো দেখো তাহলেই বুঝতে পারবে। অপশান দেখো, অপশান এ বলেছে জুওলজিক্যাল পার্ক, অপশান বি বলছে বায়োস্ফিয়ার রিজার্ভ, অপশান সি বলছে ন্যাশনাল পার্ক, আর অপশান ডি বলছে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। জুওলজিক্যাল পার্ক বলেছে, অপশান বি হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ বলেছে, অপশান সি ন্যাশনাল পার্ক বলেছে, অপশান ডি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজ। দেখো একটু আগেই তোমাদের ইনসিটু কনজারভেশন আউট বা এক্সিটু কনজারভেশন তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছি, সুতরাং এই অ্যান্সারটা তোমরা নিজেরাই করবে। এইটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে এটা কী হবে। দেখো হয় একটা মানে 3টে ইনসিটু হবে, একটা এক্সিটু হবে, না হয় 3টে এক্সিটু হবে, একটা ইনসিটু হবে। তোমরা এটার সঠিক অ্যান্সারটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। নেক্সট কোয়েশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ রিলেটেড টু এক্সিটু কনজারভেশন অফ থ্রেটেন্ড অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস? অর্থাৎ এই কটা যে অপশানগুলো দিয়ে দিচ্ছে তার মধ্যে কোনটা এক্সিটুর আন্ডারে পড়বে? ওয়াইল্ড লাইফ সাফারি পার্ক, নাকি বায়োডাইভার্সিটি হটস্পট? বায়োডাইভার্সিটি হটস্পট তো ইনসিটু, বায়োডাইভার্সিটি হটস্পট তো ইনসিটু কনজারভেশন, আমাজন রেইন ফরেস্টও হচ্ছে ইনসিটু কনজারভেশনের মধ্যে পড়ছে, আর অপশান ডি বলছে হিমালয়ান রিজিয়ন, এটাও হচ্ছে ইনসিটু কনজারভেশনের মধ্যেই কিন্তু পড়ছে। তাহলে সঠিক অ্যান্সারটা কি হয়ে যাবে? এক্সিটুর মধ্যে পড়ছে ওয়াইল্ড লাইফ সাফারি পার্ক, দ্যাট ইজ অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসি নেক্সট কোশ্চেনে। দ্য হিস্টোরিক কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি দ্যাট ইজ দ্য আর্থ সামিট হেল্ড ইন ড্যাশ
প্রথমেই কিন্তু তোমাদেরকে এই কোশ্চেনটার মতোই আর একটা কোশ্চেন পড়িয়েছিলাম, যেখানে কিন্তু আমি বলেই দিলাম যে এই কনভেনশনটার আর একটা নাম আছে, যেটা হচ্ছে আর্থ সামিট। আশা করছি এইটা সকলে অ্যান্সারটা করতে পারবে। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে রিও ডি জেনেরিও 1992, অর্থাৎ ব্রাজিলে হয়েছিল, রিও ডি জেনেরিও ব্রাজিল, যেটা হচ্ছে 1992 ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসি নেক্সট কোশ্চেনে। এই কোশ্চেনটা একটু ভালো করে পড়ো, এটাও তোমরা অ্যান্সার করতে পারবে, জাস্ট একটু মন দিয়ে অ্যান্সারটা মানে কোশ্চেনটা পড়ো। দুটো অপশান দিয়ে দিয়েছি, দুটো অপশানের মধ্যে তারপরে এই অপশানগুলো দেখবে যে কোনটা কারেক্ট হচ্ছে। প্রথমে বলেছে, ফার্স্ট স্টেটমেন্ট বলেছে, ইন ইন্ডিয়া রেড পান্ডা ইজ ন্যাচারালি ফাউন্ড ইন ওয়েস্টার্ন হিমালয়াস অনলি। রেড পান্ডা শুধুমাত্র ওয়েস্টার্ন হিমালয়াতেই দেখা যায় বলেছে। আর টুতে বলেছে, ইন ইন্ডিয়া স্লো লোরিস লিভস ইন দ্য ডেন্স ফরেস্ট অফ দ্য নর্থ ইস্ট। স্নো লোরিস যেটা, সেটা হচ্ছে নর্থ ইস্টে বনে দেখা যায়। আর কোয়েশ্চেন নাম্বার ফার্স্টে বলেছে রেড পান্ডা ইজ ন্যাচারালি ফাউন্ড ইন দ্য ওয়েস্টার্ন হিমালয়। এটা ভুল। প্রথমত রেড পান্ডা ওয়েস্টার্ন হিমালয়াতে দেখা যায় না। আর ইন ইন্ডিয়া স্নো লোরিস, এটা সম্পর্কে এটা বলে রাখি, এটা হচ্ছে ঠিক, স্নো লোরিসের যেটা বলেছে স্টেটমেন্টটা এটা ঠিক। এটা নিয়ে তোমাদেরকে আরেকটু আমি ইনফরমেশন দিয়ে রাখবো, যাতে তোমরা অন্য ধরনের কোয়েশ্চেন এলেও তোমরা অ্যান্সার করতে পারো। তাহলে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, দ্যাট ইজ 2 অনলি। 2 স্টেটমেন্টটা, নাম্বার 2 স্টেটমেন্টটাই একমাত্র কারেক্ট। দেখো রেড পান্ডা নিয়ে তোমরা আগেও দেখেছো যে কম্পিটিটিভ এক্সামে কোয়েশ্চেন এসে, তার আইইউসিএন স্ট্যাটাস নিয়েও কোয়েশ্চেন আসে যে রেড পান্ডার আইইউসিএন স্ট্যাটাসটা কী। তো আইইউসিএন স্ট্যাটাসটা মনে রাখবে, এটার আইইউসিএন স্ট্যাটাস হচ্ছে এন্ডেঞ্জার্ড ক্যাটেগরিতে এরা পড়ছে। এদের সায়েন্টিফিক নেম হচ্ছে এইলুরাস ফালজেন্স হচ্ছে সায়েন্টিফিক নেম। জিওগ্রাফিক্যাল হ্যাবিটেট অর্থাৎ কোথায় কোথায় আমরা গেলে দেখতে পাবো, সিকিমে, ওয়েস্ট বেঙ্গলে আছে, মেঘালয়াতে আছে এবং অরুণাচল প্রদেশ আছে। পদ্মাজা নাইডু যে জুওলজিক্যাল পার্ক আছে সেখানেও ওটা ঘোষণা করা হয়েছিল যে এখানে রেড পান্ডার সংখ্যা বাড়ানো হবে। এবং এটা কোথাকার স্টেট অ্যানিম্যাল, এটা হচ্ছে সিকিমের স্টেট অ্যানিম্যাল। চলে আসি নেক্সট ফ্যাক্টে। দেখো আর একটা টার্ম তোমরা আর একটা অ্যানিম্যাল সম্পর্কে যেটা তোমরা দেখলে, সেটা হচ্ছে স্নো লোরিস। ছবিতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্নো লোরিস। এবং এই স্নো লোরিস নিয়ে কয়েকটা কথাই বলার, সেটা হচ্ছে কোথায় কোথায় দেখা যায়। এটা হচ্ছে সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়াতে আমরা স্নো লোরিস দেখতে পাবো। দেয়ার কালেকটিভ রেঞ্জ স্ট্রেচেস ফ্রম নর্থ ইস্ট ইন্ডিয়া থ্রু ইন্দো চায়না ইস্ট to the Sulu archipelago, the small southern islands of the Philippines, and south to the island of Java, including Borneo, Sumatra, and many small nearby islands. দেখো এগুলো, এই ফ্যাক্টটা জানলেই তোমরা অ্যান্সারটা করে দিতে পারবে, সেজন্যই তোমাদের কাছে কিছু আমি কন্টেন্ট রেখেছি রেড পান্ডা সম্পর্কে। তোমরা এগুলো নোট ডাউন করতে পারো বা স্ক্রিনশটও তুলে রাখতে পারো, যাতে তোমাদের পরবর্তীকালে পড়তে সুবিধা হয়। তো চলে আসি আমাদের নেক্সট কোয়েশ্চেনে। আলফা কমিউনিটি ইজ প্রেজেন্ট। আলফা কমিউনিটি ইজ প্রেজেন্ট, সরি এটা আলফা ডাইভার্সিটি হবে, কোয়েশ্চেনটা একটু ভুল আছে, এটা হয়ে যাবে আলফা ডাইভার্সিটি হয়ে যাবে। আলফা ডাইভার্সিটি ইজ প্রেজেন্ট, কোন কমিউনিটিতে আলফা ডাইভার্সিটি দেখতে পাই? তোমাদেরকে আগের দিনই বলেছিলাম যে আমি আলফা ডাইভার্সিটি, বিটা ডাইভার্সিটি, গামা ডাইভার্সিটি, 3 রকমের বায়োডাইভার্সিটি কিন্তু পাচ্ছি। এই আলফা বায়োডাইভার্সিটি হচ্ছে যখন একটা কমিউনিটির মধ্যে প্রজাতির যে সমাহারগুলো একটা কমিউনিটির মধ্যে যখন দেখতে পাবো, অর্থাৎ এটার অপশানগুলো দেখো, উইদিন কমিউনিটি আছে, অপশান বি দেখো বিটুইন কমিউনিটি আছে, অপশান সি হচ্ছে রেঞ্জেস অফ কমিউনিটিজ আছে, অ্যান্ড অপশান ডি হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ রয়েছে। এটা সঠিক অ্যান্সারটা হয়ে যাবে অপশান এ, দ্যাট ইজ উইদিন কমিউনিটি। অর্থাৎ একটা কমিউনিটির মধ্যেই যখন আমি জীব বৈচিত্র্যটাকে মেনশন করব, সেটা হচ্ছে আলফা ডাইভার্সিটি বা আলফা বায়োডাইভার্সিটি বলা হচ্ছে। কিন্তু যখন দুটো কমিউনিটির মধ্যে যখন আমি বিচার বলবো দুটো কমিউনিটির মধ্যে, তখন সেটা হয়ে যাবে বিটা বায়োডাইভার্সিটি বা বিটা ডাইভার্সিটি হয়ে যাবে।
এবং যখন অনেকগুলো বাস্তুতন্ত্রের মধ্যে যখন বায়োডাইভার্সিটি নিয়ে বলবো তখন সেটা হয়ে যাবে গামা ডাইভার্সিটি, সেটা হয়ে যাবে গামা ডাইভার্সিটি হয়ে যাবে, সেটার নাম হয়ে যাবে গামা ডাইভার্সিটি। চলে আসি নেক্সট কোশ্চেনে। ডাইভার্সিটি বিটুইন টু কমিউনিটিজ ইজ কল্ড। একটু আগেই তোমাদেরকে জাস্ট এটাই বুঝিয়ে দিলাম যে কোনটা হবে। আশা করছি এটা প্রত্যেকে অ্যান্সার করতে পারবে। সবাইকে বলছি ভিডিওটি লাইক করবে এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর যারা আজকে নতুন দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। অপশান এ দেখো আলফা ডাইভার্সিটি, অপশান বি বিটা ডাইভার্সিটি, অপশান সি গামা ডাইভার্সিটি অ্যান্ড অপশান ডি হচ্ছে নান অফ দিস। এটার সঠিক অ্যান্সারটা কী হবে? ডাইভার্সিটি বিটুইন টু কমিউনিটিস, টু কমিউনিটি বলেছে তাহলে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে বিটা ডাইভার্সিটি। এটা সঠিক অ্যান্সারটা হয়ে যাবে বিটা ডাইভার্সিটি। যদি ওয়ান বলতো, যদি ওয়ান কমিউনিটি বলতো তাহলে হয়ে যেত আলফা ডাইভার্সিটি। আর মোর দ্যান টু বললে, মোর দ্যান যদি টু হতো তাহলে হয়ে যেত গামা ডাইভার্সিটি হয়ে যেত। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। IUCN স্ট্যান্ডস ফর, একটু আগে IUCN সম্পর্কেই তোমাদেরকে বলে দিলাম। আশা করছি এটা প্রত্যেকে অ্যান্সার করতে পারবে, প্রত্যেকে অ্যান্সার করতে পারবে। দেখো IUCN স্ট্যান্ডস ফর ইন্ডিয়ান ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, ইন্ডিয়ান ইউনিয়ন ফর কেমিক্যাল নোমেনক্লেচার। অপশন ডি দেখো ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নিউট্রিয়েন্টস বলেছে। একটু আগেই তোমাদেরকে IUCN এ অনেক কিছু বললাম যে IUCN কবে প্রতিষ্ঠিত হয়েছে, যেটা হচ্ছে 1948-এ প্রতিষ্ঠিত হয়েছে। তখন এর নাম কি ছিল? তখন এটার নাম ছিল IUPN, কিন্তু 1956 সালে এটার নামকরণ হয়ে যায় IUCN। এটা সঠিক অ্যান্সারটা কি হবে? এটার সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, দ্যাট ইজ ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। মোর দ্যান 70% অফ অল দ্য স্পিসিস রেকর্ডেড সো ফার। 70%-এরও বেশি প্রজাতি পাওয়া গেছে কোনটা থেকে? ইনসেক্ট, প্ল্যান্ট, অ্যানিমালস নাকি ইনভার্টিব্রেট? সবার আগে একটাই কথা বলে দিই, দেখো এটা সম্পর্কিত কিন্তু তোমাদেরকে একটা ডেটা বা কন্টেন্ট তোমাদেরকে আগের দিন আমি দিয়েছিলাম, যেটা বায়োডাইভার্সিটি নিয়েই করেছিলাম এবং সেখানে কিছু NCERT বেসড কন্টেন্ট রয়েছে। তো তোমরা সেই ভিডিওটা দেখলে এই অ্যান্সারটা একদম ইজিলি পেরে যাবে। মোর দ্যান 70% অফ অল দ্য স্পিসিস রেকর্ডেড সো ফার। আর বলো এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হয়ে যাবে অপশান সি, দ্যাট ইজ অ্যানিমালস। অ্যানিমালস হয়ে যাবে এটার সঠিক অ্যান্সার। যদি বলতো যে কোন স্পিসিসটা বেশি আছে, সব থেকে বেশি মানে স্পিসিস রিচ গ্রুপ যদি বলতো তাহলে হয়ে যেত এটার অ্যান্সার হয়ে যেত ইনসেক্ট হয়ে যেত। কিন্তু এখানে যেটা বলেছে 70% অফ অল দ্য স্পিসিস, মোর দ্যান 70% অফ অল দ্য স্পিসিস রেকর্ডেড সো ফার, এটার অ্যান্সার হয়ে যাবে অ্যানিমালস। আর প্ল্যান্টের সংখ্যা যেটা ওখানে ডেটাটা ছিল সেটা হচ্ছে নট মোর দ্যান 22%, নট মোর দ্যান 22%, সেটা হচ্ছে প্ল্যান্ট। আচ্ছা, এটা একই কোশ্চেন হয়ে গেছে। কোশ্চেন নাম্বার 14 দেখো, এক্সোটিক স্পিসিস, এক্সোটিক স্পিসিস অপশানগুলো দেখো, আর অফেন এন্ডেঞ্জার্ড। অপশান বি ইউজুয়ালি ইনক্রিজ বায়োডাইভার্সিটি, বায়োডাইভার্সিটিকে বৃদ্ধি করছে, নাকি অপশান সি অফেন এনহ্যান্স দ্য হ্যাবিট্যাট ফর নেটিভ স্পিসিস, অপশান ডি ইউজুয়ালি রিডিউস বায়োডাইভার্সিটি। আগের দিন তোমাদেরকে কিন্তু বায়োডাইভার্সিটি মানে লস হওয়ার কারণ, যে লস অফ বায়োডাইভার্সিটির যে কজগুলো তোমাদেরকে বলেছিলাম, 4টে কজ বলেছিলাম। এই 4টে কজের মধ্যে লাস্ট পয়েন্টটাই কিন্তু এরকম ছিল যে অ্যালিয়েন যে স্পিসিসগুলো আসছে, অ্যালিয়েন স্পিসিসের জন্য কিন্তু বায়োডাইভার্সিটি কমে যাচ্ছে। তার এক্সাম্পল হিসেবে তোমাদেরকে যেটা বলেছিলাম ল্যান্টানা, পার্থেনিয়ামের কথা বলেছিলাম। তো এগুলোর জন্য কিন্তু আমাদের বায়োডাইভার্সিটি কিছুটা হলেও তার চারপাশে যে বায়োডাইভার্সিটি সেটা কম করছে। তো এটার সঠিক অ্যান্সারটা হয়ে যাবে ইউজুয়ালি রিডিউস বায়োডাইভার্সিটি, দ্যাট ইজ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 15 দেখো, দ্য হাইয়েস্ট নাম্বার অফ স্পিসিস অফ দ্য ওয়ার্ল্ড ইজ রিপ্রেজেন্টেড বাই। এটাও আগের দিন করিয়েছিলাম তোমাদেরকে, কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট বলেছিলাম, দেখেছো তো? ওই ফ্যাক্টগুলো থেকেই
কত ধরনের এমসিকিউ কোয়েশ্চেন হয়ে যায়। তো তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আগে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়ে যায় তোমরা একদম ইজিলি এমসিকিউগুলো সলভ করতে পারবে। এটার সম্পর্কে তোমাদেরকে আজকের স্লাইডেও আমি সেম জিনিসটাই রেখেছি। দেখো এখানে ফাঙ্গাসের কিছু ছবি রয়েছে, তো এই ফাঙ্গিগুলো তোমাদেরকে জাস্ট একটু বলার যে দ্য নাম্বার অফ ফাঙ্গি স্পিসিস ইন দ্য ওয়ার্ল্ড ইজ মোর দ্যান দ্য কম্বাইন্ড টোটাল অফ দ্য স্পিসিস অফ ফিশেস, অ্যাম্ফিবিয়ান্স, রেপটাইলস অ্যান্ড ম্যামালস। যদি আমরা ফাঙ্গির নাম্বারটাকে কাউন্ট করি তাহলে দেখব যে টোটাল যে স্পিসিস ফিশ, অ্যাম্ফিবিয়া, রেপটাইল এবং ম্যামালস এর পুরো টোটালটার থেকেও কিন্তু ফাঙ্গির নাম্বারটা বেশি। তাহলে এখানে যে অপশানগুলো দিয়েছে এটা সঠিক অ্যান্সারটা কি হয়ে যাবে? সঠিক অ্যান্সারটা হয়ে যাবে অপশান এ, দ্যাট ইজ ফাঞ্জাই বা ফাঙ্গি, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। Question number 16 দেখো, where will you find maximum diversity or maximum biodiversity? Option A coral reefs, option B alpine meadows, option C desert, option D mangrove. ম্যানগ্রোভে তো প্রচুর বায়োডাইভার্সিটি দেখা যায়, কিন্তু যখনই অপশানে কোরাল রিফ চলে আসবে না তখনই সঠিক অ্যান্সারটা হয়ে যাবে কোরাল রিফ হয়ে যাবে সঠিক অ্যান্সার, অর্থাৎ অপশান এ কোরাল রিফ হচ্ছে সঠিক অ্যান্সার। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। Where will you find pitcher plant? পিচার প্ল্যান্ট বলতে যেগুলো আমরা ইনসেক্টিভোরাস প্ল্যান্টকে বুঝি, তো সেই পিচার প্ল্যান্ট আমরা কোথায় দেখতে পাবো? রেইন ফরেস্ট অফ নর্থ ইস্ট ইন্ডিয়া, নাকি সুন্দরবন, নাকি অপশান সি ওয়েস্টার্ন ঘাট, নাকি অপশান ডি হচ্ছে ডেজার্ট। সঠিক অ্যান্সারটা কি হয়ে যাবে? আশা করছি এগুলো পারবে সকলেই, এগুলো অন্য কোথাও হয়তো পড়েছো তোমরা। এটা সঠিক অ্যান্সারটা হয়ে যাবে অপশানে, দ্যাট ইজ রেইন ফরেস্ট অফ নর্থ ইস্ট ইন্ডিয়া, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। হুইচ ভার্টিব্রেট গ্রুপ ইজ মোর ভালনারেবল টু এক্সটিংশন? অপশানগুলো দেখে নিই। অপশান এ হচ্ছে বার্ড, অপশান বি হচ্ছে অ্যাম্ফিবিয়ান্স, অপশান সি হচ্ছে ম্যামালস, অপশান ডি হচ্ছে ফিশেস। তোমাদেরকে এর আগে যখন আমি পড়াচ্ছিলাম যে বায়োডাইভার্সিটি নিয়ে আগের ক্লাসটাই দেখিয়েছিলাম যে কত রকমের বায়োডাইভার্সিটি আছে, যেমন ইকোলজিক্যাল বায়োডাইভার্সিটি যেরকম পাচ্ছ, স্পিসিস বায়োডাইভার্সিটিও পাচ্ছ। তো ওখানে স্পিসিস বায়োডাইভার্সিটি দেখিয়েছিলে যে ওয়েস্টার্ন ঘাটে কিন্তু অ্যাম্ফিবিয়ার যে প্রজাতি সেটার সংখ্যা কিন্তু অনেক বেশি ওয়েস্টার্ন ঘাটে। তো হুইচ ভার্টিব্রেট দ্য গ্রুপ ইজ মোর ভালনারেবল টু এক্সটিংশন? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, দ্যাট ইজ অ্যাম্ফিবিয়ান্স। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যাম্ফিবিয়া হয়ে যাবে এটার সঠিক অ্যান্সার। দেখো এখন যত দিন যাচ্ছে তত বায়োডাইভার্সিটি বলা হচ্ছে যে বায়োডাইভার্সিটি কমে যাচ্ছে। তো বায়োডাইভার্সিটি কমার কারণগুলো কি? একটু আগেই তোমাদেরকে এমসিকিউ করাতে গিয়ে দেখালাম যে অ্যালিয়েন স্পিসিসও একটা কারণ, কিন্তু তোমাদেরকে যখন 4টে পয়েন্ট দিয়ে দেবে যে অ্যালিয়েন স্পিসিসের জন্য হচ্ছে, নাকি পরিবেশ দূষণের জন্য হচ্ছে, নাকি হ্যাবিটেট লসের জন্য হচ্ছে, যখনই পয়েন্টে দেখবে হ্যাবিটেট, লস অফ হ্যাবিটেট রয়েছে, ওটাই হয়ে যাবে প্রধান কারণ। লস অফ হ্যাবিটেট হচ্ছে বায়োডাইভার্সিটি কমে যাওয়ার সবচেয়ে প্রধানতম কারণ, এটা একদম মনে রেখে দেবে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 19 দেখো, দ্য এভিল কোয়ার্টেট অফ বায়োডাইভার্সিটি লস ডাজ নট ইনক্লুড বলেছে। এখন তোমাদের মনে হতে পারে যে এভিল কোয়ার্টেটটা কি, এই এভিল কোয়ার্টেটটা কি, এই নামটা তো কোনোদিন শুনিনি। এইটা হচ্ছে যে বায়োডাইভার্সিটি লসের কারণটাকে 4টে প্রধানতম কারণ বলা হয়, 4টে প্রধানতম কারণ বলা হয়, 4টে প্রধান কারণ বলা হয়। এই 4টে কারণের মধ্যে ফার্স্ট হচ্ছে হ্যাবিটেট ডিস্ট্রাকশন, নাম্বার 2 হচ্ছে ওভার এক্সপ্লয়টেশন, নাম্বার 3 হচ্ছে ইন্ট্রোডাকশন অফ অ্যালিয়েন স্পিসিস। তো এই যে কারণগুলো রয়েছে এই কারণগুলোর মধ্যে হচ্ছে তোমার এভিল কোয়ার্টেট বলা হয়, যেটা হচ্ছে বায়োডাইভার্সিটি কমে যাওয়ার কারণ, কিন্তু হান্টিংটা কোনো কারণ নয়,
হান্টিংটা কোনো কারণ নয়, তো এটা হয়ে যাবে ডাজ নট ইনক্লুড হান্টিং। তোমাদেরকে আবারও বলছি, লস, এই আগের স্লাইডটা অবশ্যই দেখবে, যারা এখনও অবধি বায়োডাইভার্সিটির প্রথম পার্টটা দেখোনি তারা অবশ্যই গিয়ে কিন্তু প্রথম পার্টটা দেখবে, কারণ প্রথম পার্টেও প্রচুর এমসিকিউজ রয়েছে, তার সাথে সাথে অনেক ভালো ভালো ডিসকাশন রয়েছে, যেগুলো জানলে তোমরা কিন্তু আরও অন্য ধরনের এমসিকিউও সলভ করতে পারবে। চলে আসি আজকের কোয়েশ্চেনে, লাস্ট কোয়েশ্চেনে, দ্য ট্যাক্স আর বিলিভড লাইকলি টু জয়েন দ্য এন্ডেঞ্জার্ড ক্যাটেগরি ইন নিয়ার ফিউচার। দেখো নিয়ার ফিউচার বলছে, খুব নিয়ার ফিউচার, এটা এন্ডেঞ্জার্ড ক্যাটেগরিতে পড়ে যাবে। কোন ট্যাক্সাটা এন্ডেঞ্জার্ড ক্যাটেগরিতে পড়ে যাবে, সেটা কোনটা, রেয়ার নাকি এক্সটিংক্ট? এক্সটিংক্ট তো মানে এক্সটিংক্ট হয়েই গেছে, তার আর কোনো অস্তিত্বই নেই পৃথিবীতে, সে এক্সটিংক্টই হয়ে গেছে। এক্সটিংক্টের একটা এক্সাম্পলই তোমাদেরকে দিয়ে দিই, দেখো ডোডো। ডোডো নিয়েও কোয়েশ্চেন আসে যে ডোডোর IUCN স্ট্যাটাস কি, তো ডোডো কিন্তু একদম এক্সটিংক্ট হয়ে গেছে, এটাকে কিন্তু আর আমরা দেখতে পাই না, মানে জ্যান্ত হিসেবে আমরা আর পাবো না, তো ডোডো হচ্ছে এক্সটিংক্ট ক্যাটেগরিতে পড়ে গেছে। তো এখানে অ্যান্সারটা কি হবে, রেয়ার হবে নাকি এক্সটিংক্ট হবে, ভালনারেবল হবে নাকি লিভিং ফসিল হবে? লিভিং ফসিলও হবে না, এটার কারণ এখানে বলছে যে লিভিং ফসিলের পরে তো আর এন্ডেঞ্জার্ড ক্যাটেগরি হতে পারে না। তো এটার সঠিক অ্যান্সার কি হয়ে যাবে, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, দ্যাট ইজ ভালনারেবল ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো এখানে আরেকটা হাতির ছবিও তোমরা দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে আফ্রিকান ফরেস্ট এলিফ্যান্ট, আফ্রিকান ফরেস্ট এলিফ্যান্ট, এবং এরও ক্যাটেগরি হচ্ছে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড ক্যাটেগরির মধ্যে পড়ছে। একটা তো ডোডো, যেটা এক্সটিংক্ট ক্যাটেগরি, অনেক সময় তোমাদের অ্যানিম্যাল বা প্ল্যান্টের নাম দিল যেগুলো খুব হয়তো এক্সটিংক্ট হচ্ছে বা খুব হয়তো নিউজে আসছে, তো সেরকম কিছু অ্যানিম্যাল বা প্ল্যান্টের নাম দিয়ে তোমাদেরকে IUCN স্ট্যাটাস নিয়ে কোয়েশ্চেন করে যে এটা কোন ক্যাটেগরিতে পড়বে। তো তোমাদের চিন্তার কোনো ব্যাপার নেই, মোটামুটি যে মেন অ্যানিম্যালগুলো যেগুলো নিয়ে বেশি কোয়েশ্চেন হয় সেগুলো তোমাদের জন্য লাস্টে রেখে দিয়েছি, তো তোমরা IUCN স্ট্যাটাসগুলোও দেখে নেবে। তো এখানে দেখো আফ্রিকান ফরেস্ট এলিফ্যান্ট, যেটা হচ্ছে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড ক্যাটেগরিতে পড়ছে। এবার দেখো IUCN রেড লিস্ট, যেটা 9টা টোটাল ক্যাটেগরি রয়েছে, IUCN রেড লিস্টে টোটাল 9টা ক্যাটেগরি রয়েছে, যেটা একদম এক্সটিংক্ট, তো সে এক্সটিংক্ট হয়ে গেছে, তারপরে এক্সটিংক্ট ইন দ্য ওয়াইল্ড রয়েছে, ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, একটু আগেই তোমাদেরকে একটা এক্সাম্পল দিলাম ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ডের। এন্ডেঞ্জার্ড যেটা তোমার রেড পান্ডা, একদম শুরুতেই তোমরা দেখছিলে রেড পান্ডার একটা ছবি দেখছিলে তোমরা, তো রেড পান্ডার যে IUCN স্ট্যাটাস সেটা হচ্ছে এন্ডেঞ্জার্ড ক্যাটেগরিতে পড়বে। ভালনারেবল আছে, তারপরে নিয়ার থ্রেটেন্ড আছে, বা ভালনারেবলের জন্য বলে রাখি সেটা হচ্ছে অলিভ রিডলি টার্টেল, যেটা গত বছরই একটা নিউজে এসছিল, অলিভ রিডলি টার্টেলের সংখ্যা নিয়ে একটা পরিসংখ্যান নিয়ে চলে এসছিল নিউজে, তো অলিভ রিডলি টার্টেল যেটা ভালনারেবল ক্যাটেগরির মধ্যে পড়ছে। এই যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট, এই অ্যানিম্যালের নাম দিয়ে কিন্তু কোশ্চেন আসে, যেগুলো মানে যেহেতু এগুলো কারেন্ট নিউজে অনেক সময় চলে আসে, যখনই কারেন্ট নিউজে কোনো অ্যানিম্যাল বা প্ল্যান্ট নিয়ে কিছু হয়তো বলা হচ্ছে, সেগুলো থেকে আবার স্ট্যাটিক বায়োলজিক্যাল পার্ট বা এনভায়রনমেন্টালের পার্ট আবার সেগুলোও ইম্পর্টেন্ট হয়ে যায়। তো অলিভ রিডলি টার্টল যেটা হচ্ছে ভালনারেবল। আচ্ছা, তারপরে ক্যাটেগরি হচ্ছে নিয়ার থ্রেটেন্ড, লিস্ট কনসার্ন, ডাটা ডেফিশিয়েন্ট, যেগুলো ডেটা এখনও পাওয়াই যায়নি, আর নট এভালুয়েটেড, অর্থাৎ এভালুয়েটই করা হয়নি। তো টোটাল 9টা ক্যাটেগরি রয়েছে। এবার দেখে নাও কিছু কিছু অ্যানিম্যালের নাম দিয়ে রেখেছি এবং তাদের IUCN স্ট্যাটাস রয়েছে। তো ফার্স্টে দেখো গ্যাঙ্গেস রিভার ডলফিন, যেটা এন্ডেঞ্জার্ড ক্যাটেগরির মধ্যে পড়ছে। এশিয়ান এলিফ্যান্ট রয়েছে, যেটা এন্ডেঞ্জার্ড ক্যাটেগরি। আফ্রিকান এলিফ্যান্ট, এটা তো ছবিতেই দেখালাম তখনই, যেটা ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড রয়েছে, এরা ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড। আফ্রিকান সাভানা এলিফ্যান্ট, যেটাও হচ্ছে এন্ডেঞ্জার্ড ক্যাটেগরির মধ্যে পড়ছে। একটু আগে দেখলাম রেড পান্ডা, যেটা গেল এন্ডেঞ্জার্ড ক্যাটেগরি, কিন্তু জায়ান্ট পান্ডা হয়ে যাবে ভালনারেবল ক্যাটেগরি। রেড পান্ডা হচ্ছে এন্ডেঞ্জার্ড ক্যাটেগরি। হিপ্পোপটেমাস নিয়েও কিন্তু কোয়েশ্চেন আসে, হিপ্পোপটেমাস হচ্ছে ভালনারেবল। গ্রেটার ওয়ান হর্ন রাইনো, যেটা হচ্ছে ভালনারেবল।
অলিভ রিডলি টার্টল একটু আগেই তোমাদেরকে বললাম, এটা হয়ে যাচ্ছে ভালনারেবল। এটা ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। অলিভ রিডলি টার্টল নিয়ে কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 10 হচ্ছে স্নো লেপার্ড, যেটা হচ্ছে ভালনারেবল ক্যাটাগরির মধ্যে পড়ে। তো আশা করছি আজকে সেশনটা তোমাদের ভালোই লাগলো, কারণ আজকে অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে বললাম, যেখানে IUCN রয়েছে, রেড লিস্ট রয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে, অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করো। তোমরা যত শেয়ার করবে তত দেখবে আমরাও উৎসাহিত হব ভিডিও বানাতে। আর হচ্ছে অবশ্যই কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যারা আজকে প্রথম ভিডিওটি দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলকে। আজকের মতো এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং তোমাদের একটা হোমওয়ার্ক রয়েছে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।